পশ্চিমবঙ্গের যে ইসলামী মানুষ তাদের অবস্থার উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? ইফতারে ঘোমটা পরে চাদরের মতো ব্যবহার করে উনি সেখানে ইফতার করতে যাবেন। কোন ধর্মপ্রাণ ইসলামী এটাকে সমর্থন করবে? যারা করে তাদের স্বার্থের জন্য, এবং জেহাদিদের তো উনি বারবার মদত দিয়েছেন, তার প্রমাণ পাওয়া গেছে। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার। বিহারের এই যে ফলাফল বা বিধানসভা নির্বাচনের যে ফলাফল আমরা দেখলাম, তারপরে প্রধানমন্ত্রী তিনি একটি মন্তব্য করলেন যে বিহারের এই বিপুল জয় বাংলায় বিজেপির জয়ের রাস্তা তৈরি করে দিয়েছে। ঠিক কিভাবে দেখছেন বিষয়টা আপনি? প্রধানমন্ত্রী তার রাজনৈতিক এবং প্রশাসনিক দৃষ্টিভঙ্গি থেকে যা বলেছেন তার তো অর্থ অনেক হতে পারে, তবে এটা তো খুব স্বাভাবিক যে বিহারে জঙ্গলরাজের অবসানের পরে নীতীশের নেতৃত্বে যে এনডিএ সরকারের সাফল্য এবং বিহারের প্রশাসনিক এবং যে অর্থনৈতিক উন্নতি বিহারের প্রতিটি লোক স্বীকার করছে, পশ্চিমবঙ্গে ভারতবাসী মাত্রই প্রত্যেকে চাইবেন, পশ্চিমবঙ্গবাসী তো বটেই, যে এই পরিবর্তন আসুক, জঙ্গলরাজের পশ্চিমবঙ্গে সমাপ্ত হোক। পশ্চিমবঙ্গের সঙ্গে বিহারের সিমিলারিটির এই জায়গাটা ছিল জঙ্গলরাজে। পশ্চিমবঙ্গ এখন সম্পূর্ণভাবে জঙ্গলরাজে পরিণত হয়েছে। মাফিয়া রাজ এবং প্রশাসনিক স্তরে যদি মাফিয়া পোষা হয় এবং পুলিশ যদি দলদাস পুলিশ হয়ে যায়, তাহলে একটা রাজ্যের কি হাল হয় পশ্চিমবঙ্গ দেখলেই সেটা বোঝা যায়। এবং পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও কিন্তু পরিবর্তন চাইছে। এক্ষেত্রে তোমাকে আমি একটা কথা বলি, যে একই ধরনের স্ট্র্যাটেজি নিয়ে, ভোট স্ট্র্যাটেজি নিয়ে নির্বাচনের পর নির্বাচন জিতে যাওয়া যায় না, এটা খুব স্বাভাবিক। তোমাকে জনসাধারণের কথা ভেবে, চাহিদা বুঝে রাজ্য এবং দেশে তোমাকে তোমার নীতির পরিবর্তন করতে হবে। আসলে যারা মাফিয়ারাজ বা জঙ্গলরাজের নেতৃত্বে থাকেন তাদের এই বোধটা কাজ করে না। বিহারের ক্ষেত্রেও যেমন একটা পরিষ্কার হিসেব ছিল ওদের, MY কম্বিনেশন, মুসলিম এবং যাদবদের ভোট কম্বাইন করে তারা বছরের পর বছর মহা ঘোটবন্ধন চালিয়ে গেছে। এই মহা ঘোটবন্ধন এখন এসছে। একসময় তো বিহারে এইসব মাফিয়ারা বলতো, जब तक समोसा में आलू बिहार में लालू, अभी लालू उसका फैमिली का कोई जगह नहीं है बिहार में, लेकिन समोसा में आलू है। পশ্চিমবঙ্গে যেমন অনেকে মা শারদার সঙ্গে পশ্চিমবঙ্গের নেত্রীর তুলনা করে অবভিয়াস রিজনে, এবং অনেকেই বলে তারা নাকি শতাব্দীর পর শতাব্দী বংশানুক্রমিকভাবে সেই ইসলামী যে শাসন চলেছিল ভারতবর্ষে সেরকমভাবে তারা শাসন করবে। এটা অবাস্তব কথা। পশ্চিমবঙ্গে যে কম্বিনেশনটা বর্তমান ক্ষমতাসীন দল করেছে, সেটার দিকে তাকিয়ে দেখলে বোঝা যায় যে সফল কোনো বিরোধী দলকে স্টিগমাটাইজ করো, এবং সেক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে রাজ্যের মুসলিম ভোটারদের ভয় দেখাও যে বিজেপি এলেই তোমাদের অমুক জায়গায় পাঠিয়ে দেবে, তমুক জায়গায় পাঠিয়ে দেবে, অনেক কাল্পনিক এবং মিথ্যা অভিযোগ করা ইত্যাদি। এবং এইভাবে মুসলমানদের ভোটটা করায়ত্ত করা। 2011 সালে যখন মমতা ব্যানার্জি ক্ষমতায় এলেন তৃণমূল সরকারের, সেই দিন থেকে আজকে এই 2025-এর আজকে অবধি বলি, পশ্চিমবঙ্গের যে ইসলামী মানুষ তাদের অবস্থার উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? তারা কি বিশেষ চাকরি বাকরি পেয়েছে? উনি তো বাইরে থেকে মুসলিমদের এনে বসিয়েছেন। আজকে পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানদের উনি
চোখে দেখতে পান না, ওনার কাছে ওনার প্রিয় পশ্চিমবঙ্গীয় মুসলমান হয়ে যায় ইউসুফ পাঠান। এবং এরকম অনেক এক্সাম্পল আছে। উনি বাংলা বাঙালি বলেন, আসলে ওনার মনে কিন্তু বাংলা নয়, বাংলাদেশ, গ্রেটার বাংলাদেশ। যেই জন্য উনি বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে এখানে চালাতে চেষ্টা করেছিলেন। উনি সবসময় বাংলা বাংলা বলেন। তা ওনার বাংলায় ওনার কাছের লোক কারা? রাজদীপ সরদেশাইয়ের স্ত্রী, ইউসুফ পাঠান, সাকেত গোখেল, সেই আসামের সেই সন্তোষমোহন দেবের মেয়ে সুস্মিতা দেব, তারপরে কীর্তি আজাদ, এরকম প্রচুর উদাহরণ আছে। এবং বিজেপির কিছু হলেই তারা বাঙালি বিদ্বেষী। তারা বাঙালি বিদ্বেষী নয়, তারা পশ্চিমবঙ্গের মানুষের স্বাধীনতা, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য বাড়ানোর কথা বলে। আর উনি বলেন যে ওনার ব্যানার্জি ফ্যামিলির সম্পদ বাড়ানো এবং তৃণমূলী গুন্ডাদের নৈরাজ্যবাদ এবং তাদের সম্পদ বাড়ানো। এটা তো পশ্চিমবঙ্গে সকলেই দেখছে, কারা বালি খেয়েছে, কয়লা খেয়েছে, গরু খেয়েছে, এমনকি চাকরিও খেয়ে নিয়েছে। জেল থেকে, সবচেয়ে বড় কথা হচ্ছে, জেল থেকে কোনো একটা চাকরিচোর যদি জামিনে ছাড়া পায়, পশ্চিমবঙ্গের মিডিয়া তার মহত্ব দেখানোর জন্য লাফিয়ে নাবে। এই মিডিয়ার ক্রেডিবিলিটি কিন্তু শূন্য। তারা অনেক চেষ্টা করে, তারা ভাবে আমাদের টিআরপি কি বাড়ছে, টিআরপির লড়াই হয়। তো তার জন্য তো ইউটিউবে আমরা দেখেছি অনেক মহিলা স্বল্প বস্ত্র বা অলমোস্ট বিনা বস্ত্রেও অনেক রিল ছাড়েন, সেগুলোরও দর্শক হয়। পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমের অবস্থা তো তাই। আমরা দেখলাম এখানে একটা সবচাইতে বড় যে কথা, যে এই পরিবর্তনটা আসবে কি করে। বিহারের কায়দাতেই পশ্চিমবঙ্গে পরিবর্তন আসবে, কারণ পশ্চিমবঙ্গের কিন্তু এই যে কর্মসংস্থান, তুমি ভাবতে পারো পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ, পশ্চিমবঙ্গের বনজ সম্পদ, এবং বিহার কিন্তু ল্যান্ডলকড কান্ট্রি। সেখানে এই মানে জল পরিবহনের ব্যাপারটা একমাত্র মানে নদী দিয়ে, তাও খুব বেশি নদী ওখানে নেই। আর পশ্চিমবঙ্গে দেখো, শুধু নদী নয়, এখানে বিশাল সমুদ্র পার আছে, সেখানে বন্দর করার অনেক স্কোপ আছে, বন্দর মানে আপগ্রেডেশনের অনেক স্কোপ আছে। কিচ্ছু করেননি উনি। এইখানে উনি বড় বড় কথা বলে গেছেন, কারণ ওই বুদ্ধিটা ওনার নেই। ওনার যারা মানে বিশেষ পর্যায়ের, উচ্চ পর্যায়ের সচিব, তাদের অনেকের সঙ্গে আমি কাজ করেছি, তাদের বিদ্যা বুদ্ধির দৌড় আমি জানি, তাদের প্ল্যানিং এর দৌড়ও আমি জানি। আর ওনার বা ওনার ফ্যামিলির যত কম বলা যায় ততই ভালো, নিজেদের ব্যক্তিগত স্বার্থ বাইরে এরা চিন্তা করেন না, যার ফলে পশ্চিমবঙ্গে কোনো প্রপার প্ল্যানিং নেই। তুমি ভাবতে পারো টাকা দিয়ে উনি এ করবেন। আরে টাকা দিতে গেলে তোমার যে অপোজিশন, সেও তো টাকা দিয়ে কিনতে পারে। বিহারে পরিষ্কারভাবে একজন ইসলামী ভদ্রমহিলা বলেছেন যে আমার টাকার দরকার নেই, আমি চাকরি পাবো, আমি চাকরি নয়, আমি কর্মসংস্থান, মানে আমি রোজগার করতে পারবো, এই দু হাতে খেটে রোজগার করব। পশ্চিমবঙ্গের মায়েদের তুমি সম্মান ফিরিয়ে দাও। এখানে জঙ্গল রাজে কি অবস্থা করেছো। এখানে মুখ্যমন্ত্রী ঠিক করে দেন, কেউ যদি রেপড হয় তাহলে হাফ রেপ হলে কত, ফুল রেপ হলে কত। আর সবসময় রেপিস্টদের এসকেপ করার রুট বের করার জন্য বলেন মেয়েটার চরিত্র দোষ ছিল, তার লাভ অ্যাফেয়ার ছিল, এইসব প্রচুর বলেছেন উনি। ওনার পুলিশের টোটালি ডিমোরালাইজড অবস্থা পশ্চিমবঙ্গে। কয়েকজন আইপিএস, কয়েকজন আইএএস, কয়েকজন বিসিএস কে কিছু উপঢৌকন পাইয়ে দিয়ে উনি কিন্তু রাজ্যটাকে চরম রসাতলে পাঠিয়েছেন। এইখানে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের কাছে বিহার একটা আই ওপেনার।
এবং পশ্চিমবঙ্গের মানুষ বলতে আমি বলছি ইসলামী মানুষ এবং মানে হিন্দু তো বটেই। আর ওনার যে কাজকর্মের মধ্যে যে ইসলাম প্রীতি দেখানোর একটা ভাব, উনি ব্যানার্জি বলেন, উনি পুজো করেন, উনি নাকি একটা ধাম বানালেন। আসলে ওনার ব্যক্তিগতভাবে রাগ হয়েছিল, পুরীর মন্দিরে ওনাকে ঢুকতে দেওয়া হয়নি। একজন সম্রাজ্ঞী, তার তো রাগ হলে পরে তিনি কি করবেন? তিনি সেই জায়গাটা নিজের তৈরি করে নেবেন। কিন্তু উনি কি করলেন? সরকারি টাকায় উনি জগন্নাথ ধাম বলে একটি জিনিস বানিয়ে প্রচার করতে লাগলেন, এবং খাতা কলমে লেখা রইল কালচারাল সেন্টার। তা না হলে যে পশ্চিমবঙ্গ এক্সচেকারের টাকা ছাড়া যাচ্ছে না। এইভাবে যেগুলো করলেন, একই সঙ্গে উনি ঈদের দিন ওপেন রাস্তায় নামাজ পড়ছেন, নামাজ পড়ার অন্তত ভঙ্গি করছেন। পশ্চিমবঙ্গে যেসব ধর্মপ্রাণ ইসলামী মানুষ আছেন তারা বলুন তো, এইভাবে পুরুষদের সঙ্গে পাশে বসে ওপেন জায়গায় কোনো মহিলা কি নামাজি হতে পারেন? উনি উপবাস করবেন না, ফরাজ থেকে যা যা ধর্মীয় আচার পালন করার সেটা করবেন না, ইফতারে ঘোমটা পরে চাদরের মতো ব্যবহার করে উনি সেখানে ইফতার করতে যাবেন। কোন ধর্মপ্রাণ ইসলামী এটাকে সমর্থন করবে? যারা করে তাদের স্বার্থের জন্য, এবং জেহাদিদের তো উনি বারবার মদত দিয়েছেন, তার প্রমাণ পাওয়া গেছে। এমনকি পাকিস্তানের টিভিতে ওই অপারেশন সিঁদুরের সময় সেখানকার এক সমর বিশেষজ্ঞ বলেছিলেন যে আমাদের সঙ্গে তো মোদির বিরুদ্ধে যারা আছেন আমাদের সঙ্গে, তার মধ্যে স্পেসিফিক্যালি ওনার নাম করে বলা হয়েছিল যে উনিও আছেন। তো আরেকটা কথা এখানে বলার, যে মমতা ব্যানার্জি কিন্তু এখন খুব দুরবস্থা। উনি বন্ধু খুঁজছেন, কিন্তু ওনার যে রাজনৈতিক চরিত্র, তার জন্য ওনার কিন্তু কোনো বন্ধু নেই। উনি কারোর সঙ্গে নিজেকে ট্যাগ করে বাঁচানোর জায়গায় নেই, কারণ কংগ্রেস ওকে বিশ্বাস করে না, এবং কংগ্রেসকে সাইজেবল সিট উনি কোনোদিন ছাড়বেন না। এবং কংগ্রেসও তো এখানে কর্তৃত্ব করতে চায়। সিপিএম এর আজকে অবস্থাটা খুব খারাপ। তাদের যে অফিসগুলো খুলে রাখতে হয়, তাদের একটা পঞ্চায়েত ইলেকশনেও ক্যান্ডিডেট দিলে তাদের সে খরচগুলোও কিন্তু মমতা ব্যানার্জি বা তার দলের তহবিল বা তাদের কোনো গোপন জায়গা থেকে আসতে হবে, কারণ সিপিএম এর তো সেই সোর্স নেই, সত্যিই নেই, সারা ভারতবর্ষে নেই। তাহলে এখানে রইল কারা? আইএসএফ। আইএসএফ কিন্তু যে দেশের যারা ভারতীয় ইসলামী মানুষ তাদের ভোট প্রত্যাশী, সুতরাং তারা সরাসরি মমতা ব্যানার্জির ভোটে থাবা মারতে আগ্রহী। সেই জন্য আইএসএফ এর সঙ্গে উনি কোনোদিন প্যাক্ট করবেন না। আর বিজেপিকে গালাগাল করে উনি যে জেহাদিদের জাপটে ধরছেন এবং জেহাদি যারা কথাবার্তা বলছেন তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছেন, এবার মুখে বলছেন যে গাই দুধ দেয় তার মানে চাটের বাড়ি খাওয়াও ভালো, এই ধরনের কথাবার্তায় উনি কি করছেন? সারা ভারতবর্ষে একটু লক্ষ্য করে দেখবে, যত বেশি এইসব জেহাদিদেরকে ভারতীয় রাজনৈতিক দলেরা সমর্থন করছে, তত বেশি করে কিন্তু হিন্দু কনসলিডেশন হচ্ছে। পশ্চিমবঙ্গে ওনার যে ট্যাকটিক্সটা ছিল সেটা হচ্ছে ইসলামী ভোট আমার পকেটে, আর হিন্দু ভোট ভাঙার জন্য আমি সিপিএমকে ব্যবহার করব, আমি কংগ্রেসকে ব্যবহার করব, ভেঙে দিয়ে, এবং আমার তো কিছু গুন্ডা বদমাস সিপিএম এর কিছু মানে পশ্চিমবঙ্গের কিছু লোভী লোকজন আছে, তাদের দিয়ে আমি বেরিয়ে যাব। সেইভাবে উনি বেরোচ্ছিলেন। এটাও কিন্তু ওই এমওআই কায়দারই একটা রূপান্তর মাত্র। পশ্চিমবঙ্গে এই জায়গাটায় যথার্থ এসআইআর হওয়ার পরে কিন্তু চরম আঘাত লাগবে। ওনার যে বড় ভরসা ছিল যে রোহিঙ্গা এবং তোমার কি বলে আমাদের এই মানে বাংলাদেশি মুসলমান, তাদেরকে প্রশাসনিক সাহায্য নিয়ে ওনার দলবল যেভাবে অনেককেই ভোটার করে দিয়েছিল এবং আগামী ইলেকশনের আগে ভোটার করেও দিত আরো অনেককে, সেই জায়গাটা কিন্তু ইলেকশন কমিশনের এই এসআইআর এর জন্য বন্ধ হয়ে যাচ্ছে। সেই জন্য উনি ক্ষিপ্ত হয়ে গেছে। হ্যাঁ, আমি জানি
গতকাল হুম। যখন রেজাল্ট আউট হচ্ছে বিহারে, দিদিমণি উদ্ভ্রান্তের মতো অনেককে ফোন করেছিলেন। অখিলেশ কিন্তু কালকে একটা স্টেটমেন্ট দিয়েছে যে बंगाल में अलग इलेक्शन होगा। बंगाल में अलग इलेक्शन হওয়ার যে ব্যাপারটা, সেটা নির্ভর করে সত্যি প্রশাসনিক কিছু মানে স্টাডিড অদক্ষতার ওপর, ক্যালকুলেটেড অদক্ষতার ওপর। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য ভারতবর্ষের যেখানে নির্বাচন করাতে হয় আর অন্য জায়গায় নির্বাচন হয়। বিহারেও নির্বাচন হয়েছে, কোনো জায়গায় রিপোল হয়নি, রক্তপাতের কোনো এমনকি দু প্রশ্ন দফায়ও নেই। ভোট হলো। রক্তপাতের কোনো প্রশ্ন নেই। ইউপিতে তো 3 দফায়ও হয়, এখানে 7 দফা 8 দফায় ভোট হলেও কতগুলো রক্তপাত হয়, কতগুলো লোক মারা যায়। এর জন্য দায়ী কিন্তু মুখ্যমন্ত্রী, কারণ তার নেতৃত্বে পুলিশ এবং তারাই গাইড করে কেন্দ্র থেকে আগত বাহিনীকে। উনি পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে মূর্খ ভাবেন। উনি বুঝিয়ে যান যে কেন্দ্রীয় বাহিনী করেছে। কেন্দ্রীয় বাহিনী কার পরামর্শে চলে? কেন্দ্রীয় বাহিনীর ওপরে কারা গাইড করে, কারা রাস্তা দেখিয়ে নিয়ে যায়? উনি কিন্তু এই জায়গাটায় এখন আটকে গেছেন। অখিলেশ ওখান থেকে স্টেটমেন্ট দিতে পারবে, কিন্তু অখিলেশের কোনো সাহায্য আসবে না। ওই সময়ে কিন্তু স্ট্যালিনরা তাদের রাজ্যে ব্যস্ত থাকবে ইলেকশনে। আর দিল্লির এই গ্রেট পাপ্পুজির কথা বলো, উনি লিপ সার্ভিস দেওয়ার জায়গায়ও নেই। আমি যতদূর শুনলাম গতকাল নাকি উনি যখন বিহারের ইলেকশন হচ্ছে দেশ ছেড়ে চলে গেছে। তা এটা ওদের সাধারণ রুটিন। মমতা ব্যানার্জির সবচেয়ে বড় হচ্ছে তার কোনো নির্ভরযোগ্য সহযোগী নেই, এবং উনি যে পাপ এতদিন ধরে করেছেন সেই পাপের প্রায়শ্চিত্ত ওনাকে করতেই হবে। ওপরওয়ালা তুমি যাই বলো, তুমি যে ধর্মের ব্যাপারেই বলো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আল্লাহ গড যাই বলো না কেন, হ্যাঁ, এই পাপের প্রায়শ্চিত্ত ওনাকে করতে হবে। এবং ওনার সঙ্গে দেখো যে সমস্ত কিছু গুরুদ্বার আর মাতব্বর লোকজন আছেন, শিখরা, তারা বলছেন যে তারা ওনার সঙ্গে আছেন বিভিন্ন কারণে। কারণ পশ্চিমবঙ্গে যে অবস্থা, পশ্চিমবঙ্গে ধরো এই যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে না, প্রত্যেক ইউনিভার্সিটি প্রাইভেট বড় যে তোমার হাসপাতাল আছে, প্রত্যেক হাসপাতাল তাদেরকে মমতা ব্যানার্জির সঙ্গে থাকতে বাধ্য করা হয়। পশ্চিমবঙ্গে তো গণতন্ত্রের কোনো লেশ মাত্র নেই, গণতান্ত্রিক কাঠামোয় স্বৈরতন্ত্র। এই জায়গাটায় কিন্তু চরম আঘাত আসবে এসআইআর যদি সঠিকভাবে হয়, কারণ ওনার ভোটার কিন্তু তখন মাইক্রোস্কোপিক মাইনরিটি হয়ে যাবে একটা লেভেলের পরে। এবং ওনার যে মানুষের, ওনার দলবল এবং ওনার কাজের ওপরে যে ঘৃণা আমরা দেখছি, এইটার বহিঃপ্রকাশ কিন্তু পশ্চিমবঙ্গের ভোটে হবে। শুধু দেখতে হবে পশ্চিমবঙ্গে যেন ভোট করানো না হয়, ভোট হয়। এই যে কংগ্রেসের অবস্থান আমরা দেখলাম বিহারের ভোটে যেভাবে সিট একেবারে কমে গেল, এবং সেক্ষেত্রে আমরা দেখেছি রাহুল গান্ধীকে পিপিটি প্রেজেন্টেশন করতে। তারপর আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কংগ্রেস দলকে নিয়ে একটি মন্তব্য করলেন, বললেন যে এটি এখন বর্তমানে মুসলিম লীগ এবং মাওবাদীদের কংগ্রেস হয়ে গেছে, এমএমসি হয়ে গেছে। কি বলবেন? দেখো, মমতা ব্যানার্জির যে ট্যাকটিক্সটা তার সঙ্গে রাহুল গান্ধীর ট্যাকটিক্সের তফাৎটা কি? রাহুল গান্ধীর অসুবিধা হচ্ছে মমতা ব্যানার্জি যেরকমভাবে পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেশন এবং মিডিয়াকে বাধ্য করেছেন তার কে দেহি পদপল্লবম উদারম করতে, সেই জায়গাটায় রাহুল গান্ধী নেই। এমনকি কর্ণাটকে যেখানে তাদের সরকারও আছে, তাদের অতটা ক্ষমতা নেই। আর স্বৈরতন্ত্র চালাতে গেলেও খানিকটা ক্যাপাসিটি দরকার। আমার তো মনে হয় রাহুল গান্ধী বা তার মার ইন্দিরা গান্ধীর মতো স্বৈরতন্ত্র চালানোর মতো ক্ষমতা নেই। তার বাবার ছিল না, রাহুলের বাবার ছিল না। তো এটা তো ওদের ব্যক্তিগত। আর কংগ্রেস তো মোদিজি বলেছেন যথার্থ। আর কংগ্রেস এখন যেটা করছে, প্রথম থেকে নেহেরুর সময় থেকে দেখবে যে অ্যান্টি হিন্দু, অ্যান্টি ভারত যেসব স্কিম নেওয়ার উনি সব কিছু নিতেন, এবং মানুষের আইডিওলজি পাল্টানোর এবং ইতিহাস বিকৃত করার জন্য উনি তথাকথিত সেই কমিউনিস্টদের হাতে এই কাজের দায়িত্বটা ছেড়ে দিয়েছিলেন।
উনি তাদেরকে সোশ্যালিস্ট বলে ওনার বন্ধু হিসেবে দেখতেন। ব্যাপারটার মধ্যে অনেকে সূক্ষ্ম কিছু ডিফারেন্স খুঁজে পাবে, কিন্তু মোদ্দা ব্যাপারটা বলতে গেলে বলতে হয় এইভাবে উনি ভারতবর্ষে একটা প্রো পাকিস্তান এবং অ্যান্টি হিন্দু আইডেন্টিটি তৈরি করার চেষ্টা করেছিলেন, যেটাকে পরবর্তীকালের এই কমিউনিস্টরা, আমি অনেককে আমার সঙ্গে ডিবেটের সময় বলতে শুনেছি তাদের কোনো আইডিয়াই নেই ভারতবর্ষ নাকি সেকুলার কান্ট্রি। আমি তাদের বলতে বলেছি ভারতবর্ষ যে সেকুলার এটা কোন আর্টিকেলে লেখা আছে এটা কোট কর। ভারতবর্ষ সেকুলার নয় এর এক্সাম্পল দিচ্ছি, কিন্তু সেকুলার এটা কোট করা যায় না, কারণ ভারতবর্ষ সত্যি সেকুলার নয়। এবং এ ব্যাপারে যে সংবিধান প্রণেতাদের যে ইনচার্জ দায়িত্বে ছিলেন সেই বাবা সাহেব আম্বেদকরজি নিজে লিখে গেছে যে আমরা সেকুলার নই, আমরা অন্য ধর্মকে সমান অধিকার পালনের অধিকার দিই, কিন্তু তারা কখনো অন্য ধর্মের মানুষদের ওপরে কোনো ব্যাঘাত সৃষ্টি করতে পারবে না এবং তারা কখনো দেশের অখণ্ডতার বিরুদ্ধে করতে পারবে না। এখন কমিউনিস্টরা সরাসরি বলছে যারা দেশকে ভাঙতে চাইছে, এবং কংগ্রেস তাকে সাপোর্ট করছে, মমতা তাকে সাপোর্ট করছে, যারা দেশকে ভাঙতে চাইছে, টুকরো করতে চাইছে, বলছে ওরা বেশ করেছে, ও তোমাকে প্রমাণ করতে হবে। এবং ওদের শরীয়তি আইনে আছে, শরীয়তি আইনে ভারতবর্ষের শাসন ব্যবস্থা চলবে এটা কোথায় লেখা আছে? ভারতবর্ষের অনেক জজও তো পরবর্তীকালে দেখা গেছে কতটা করাপ্ট। স্যার, এই যে ইন্ডিয়া জোটে যে আমরা দেখলাম অবস্থান, বিহারে ভোটে যে অবস্থা হলো, সেক্ষেত্রে আমরা দেখলাম এখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করা হোক, একটা লড়াকু মুখ যদি না হয় তাহলে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ খুব একটা ভালো নয়। কি বলবেন ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে? আরে ইন্ডিয়া জোটের আমি তো শুরু থেকেই বলেছিলাম ওটা ইন্ডিয়া জোট নয়, ইন্ডি অ্যালায়েন্স, মানে ইন্ডি জোট। ওটার পিন্ডি চটকে গিয়েছিল, কারণ ওখানে যে কটা মুখ বলা হচ্ছে প্রত্যেকে হচ্ছে প্রধানমন্ত্রীত্বের দাবিদার, এবং তাদের পেছন পেছন তাদের ছানা পোনা পুরো ফ্যামিলি আছে, তারা ফ্যামিলির বিভিন্ন রাজ্যে মনসবদারি করবে। একই ধান্দায় যদি সবকটা পলিটিক্যাল পার্টি এক হয়, যাদের কারোর অভিজ্ঞতা নেই দেশ শাসনের, তারা কি হবে? একটা দে আর টেকিং দ্য কার্ড টুয়ার্ডস দেয়ার ওন ডিরেকশনস। একটা ঘোড়ার গাড়িতে যদি চারদিকে চারটে ঘোড়া লাগিয়ে দেওয়া হয় যারা নিজের দিকে ছুটবে, তাহলে গাড়িটার কি অবস্থা হয়? তো সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে গেছে। আজকে ইন্ডি জোটের একমাত্র অস্তিত্ব হচ্ছে মিডিয়ার কাছে, তোমাদের কাছে। ইন্ডি জোটের আসলে কোনো অস্তিত্ব নেই। বিহারে দেখলে না, মহা ঘোটবন্ধন, ইলেকশন কাউন্টিং এর কয়েক ঘন্টা আগে কি বলে তেজস্বী যাদব বলল যে কখন শপথ নেওয়া হবে কি, ও হয়তো আমার মনে হয় জামা কাপড়ও রেডি করে রেখেছিল মুখ্যমন্ত্রী হিসেবে কোন জামা কাপড় পরে যাবে, হয়তো মমতা দিদি চুজ করে দিয়েছিল, আমি জানি না। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.